স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান বিশ্ব সাহিত্য অনুষ্ঠানে। আজকের প্রসঙ্গ 20 শতকের অনন্য কথা সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট গল্পকার ও সাহিত্য ম্যাগাজিন নোঙরের সম্পাদক আবু সাইদ হান্নান। আর উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন পারফর্মিং আর্ট ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক জনাব মাসুদুর রহমান। আমি আজকের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাচ্ছি। 20 শতকের আমেরিকান সাহিত্যের অনন্য কথাশিল্পী আর্নেস্ট হেমিংওয়ে। তিনি লিখেছেন গল্প, উপন্যাস, নাটক এবং নন ফিকশন অনেক গদ্য। আজকে আমরা পরিচিত হব তার প্রথমে তার সাহিত্যের খুঁটিনাটি নিয়ে। প্রথমে তার সাহিত্য জীবন নিয়ে আলোচনা রাখছেন বিশিষ্ট গল্পকার আবু সাইদ হান্নান। আর্নেস্ট হেমিংওয়ে আমেরিকান ইলিনয় যুক্তরাজ্যে 1899 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ডাক্তার এবং ভ্রমণ পিয়াসী এবং শিকারী। মা ছিলেন মিউজিকের শিক্ষক এবং শিক্ষকতা করতেন। বাবার বন্য জীবন, শিকারী মনোভাব, প্রকৃতি প্রেমিতা এবং মায়ের সঙ্গীতের প্রতি দরদ, এ দুটোই আর্নেস্ট হেমিংওয়েকে তার সাহিত্যিক জীবন গঠনের অন্যতম অনুষঙ্গ দান করেছিল এবং তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। 1899 সালে জন্মগ্রহণ করলেও তার সাহিত্যে হাতে খড়ি 20 শতকের শুরুর দিকেই, বিশেষ করে 1919 সালেই তার প্রথম লিখিত গল্প প্রকাশিত হয়। তখন তিনি দ্য ক্যানসাস স্টার পত্রিকায় চাকরি করতেন, যেটা ফ্রান্স থেকে প্রকাশিত হতো। আর্নেস্ট হেমিংওয়ে আমেরিকায় থাকলেও তিনি তার সাহিত্যিক জীবনের সূচনাটা করেন ফ্রান্স থেকে, এবং এই প্রক্রিয়াটা তাকে পরিচালিত করে তার বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়, যেটাতে তিনি একজন অ্যাম্বুলেন্স চালক হিসেবে তার এই কর্মজীবনটা শুরু করেন। তার সাহিত্যে একাকিত্ববোধ, যুদ্ধ, প্রকৃতিপ্রেমিতা এগুলোই তার অন্যতম বিষয় ছিল। বিশেষ করে তার আমরা যদি তার ইন্ডিয়ান ক্যাম্প এবং দ্য হিলস লাইক হোয়াইট এলিফ্যান্ট ইত্যাদি গল্পগুলো পড়ি, বিশেষ করে তার উপন্যাস ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি পড়ি, তাহলে আমরা দেখতে পাই তিনি তার যেই সাহিত্যিক জীবন এবং সাহিত্যিক জীবনের মধ্যে যুদ্ধ, প্রেম, যৌনতা এবং একাকিত্ববোধ সম্পর্কের আধুনিক সাহিত্যে নরনারীর যে দ্বান্দ্বিক চারিত্রিক দ্বন্দ্ব এবং মনোজাগতিক দ্বন্দ্ব, এই বিষয়টাকে তিনি খুব সহজে ফুটিয়ে তুলেছেন। এবং তার আমরা যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে যদি পড়ি, মানুষের যে অনুষঙ্গ, বিশেষ করে একাকিত্ববোধ এবং অদম্যকে জয় করার যে বিষয়টা, তিনি ওল্ড ম্যান অ্যান্ড সিতে সান্তিয়াগোর যে আমরা সমুদ্র ভ্রমণটা যদি দেখি, তিনি দিনের পর দিন তার সেই বিখ্যাত মার্লিন বড় মাছটা ধরার জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তার জীবনে কেউ নেই, তার সাহিত্যে যারা ছিল তারা মারা গেছে, একের পর এক মারা যাচ্ছে, কিন্তু তিনি একা বেঁচে আছেন। এবং আমরা তার বিখ্যাত সে লাইনটা পড়ি, ওয়াটার ওয়াটার অ্যান্ড এভরিওয়্যার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক। চারিদিকে পানি, কিন্তু পান করার মতো এক ফোঁটা পানি নেই। এরপরে তিনি যে মার্লিন মাছটি ধরেন, কিন্তু আসার সময় সে মাছটা নিয়ে তিনি তীরে ফিরতে পারলেন না। এরপরও তিনি তার অদম্যতা, তার যেই শ্রেষ্ঠত্ব এবং কোনো কিছুকে জয় করার যেই অদম্য ইচ্ছা, সেটা দমন করেন। এবং আমরা যদি তার ইন্ডিয়ান ক্যাম্প কিংবা ওল্ডার্স হোম, দ্য সান রাইজেস ইত্যাদি গল্প উপন্যাসগুলো পড়ি, তাহলে দেখতে পাই যে তিনি জীবনকে উপভোগ করার এবং জীবনকে খুব সহজে ছোটোভাবে উপস্থাপন করার যে বিষয়টা, এটা খুব সুন্দরভাবে তুলে এনেছেন। এবং আরও যদি দেখেন, তাকে বিশেষ করে গদ্য সাহিত্যের
আইসবার্গ থিওরির প্রবক্তা বলা হয়। আইসবার্গ থিওরিতে আমরা স্বাভাবিকভাবে দেখি যে উপরে খুব ছোট অংশ দেখা যায়, কিন্তু তার বিশাল যে বডিটা সেটা পানির নিচে থাকে। এবং হেমিংওয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে সব কথা বলতে নেই, ছোট বলবে কিন্তু সেটার গভীরতা, তার বা বিষয়বস্তু বিশাল হবে। কিন্তু এটা বলতে গিয়ে তিনি যে আমরা জানি সাহিত্যের অর্থব্যক্তি এবং প্রাঞ্জলতা, এই দুইটা বিষয়কে তিনি এড়িয়ে যাননি। তিনি কম বলেছেন, কিন্তু সেটা মানুষকে উপভোগ্য করে পাঠক সহজে হৃদয়ঙ্গম করতে পারছে, এবং তিনি যা বলছেন সেটা তারা বুঝতে পারছে এবং এর ভিতরের অন্তর্গত এবং গূঢ় রহস্যটা উপস্থাপন করার চেষ্টা করতে পারছেন। আমি এবার প্রফেসর মাসুদুর রহমানের কাছে যাব। আর্নেস্ট হেমিংওয়ের যে সাহিত্য, সে সাহিত্যের নানা ভাগ আছে, ফিকশন, নন ফিকশন আছে। বিশেষ করে ফিকশনগুলোকে অনেকটা বলা হয় পুরুষতান্ত্রিক মনোভাবের পরিচায়ক। আজকের নারীবাদী সাহিত্যের দৃষ্টিকোণ থেকে যদি তাকায়, সেগুলি কি তেমন? দুইটা উপন্যাস যদি আমি একটুখানি বিবেচনায় রাখি, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যেটা হান্নান ভাই বললেন, এর সাথে যদি ফেয়ারওয়েল টু আর্মস, হ্যাঁ, তাহলে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে যেটা দেখা যাচ্ছে যে সান্তিয়াগো নামে এক জেলে, সে হচ্ছে কি সমুদ্রে গেছে, 84 দিন সে কি একটা মাছের খোঁজে কাটাইছে, 85তম দিনে সে কি করছে, সে মাছটা পাইছে, এবং পাওয়ার পরে হচ্ছে এটা একটা বিশাল একটা মাছ, এবং সে ওইটা নিয়ে হচ্ছে কি ফেরত আসবে, এবং সে একা, এই 84 দিন সে একা, এবং ফেরত যখন আসতেছে তখনও সে একা একা এই সমুদ্রে কাটাচ্ছে। এবং কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, হাঙ্গর মাছ কি করছে, তার ওই মার্লিন মাছকে খেয়ে ফেলছে, শুধু কাঁটাটা বাকি আছে, কিন্তু সে ওই কাঁটাটা নিয়ে হলেও কি সে ফিরে আসবে। সো মানে এক ধরনের কি দেখা গেছে, মানে খুব চারিত্রিক দৃঢ়তা দেখা গেছে। ধরেন যে পুরুষের যেই ছবি আমরা সমাজে দেখি, যে পুরুষ অদম্য, যেটা প্রথাগত যেই চিত্র, সে ধরনের একটা চিত্র এখানে দেখা যাইতেছে। আবার যদি ফেয়ারওয়েল টু আর্মসে দেখেন, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা, এবং এটা খুব সম্ভবত উনার জীবন থেকে মানে ক্যারেক্টারগুলো নেয়া, যে উনি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। তো ওই ফেয়ারওয়েল টু আর্মসের যে মেইন ক্যারেক্টারটা, সেও কি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, আমেরিকান অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার প্রেম হয়েছে একটা ব্রিটিশ নার্সের সাথে। পুরুষ চরিত্রগুলোকে আমরা খুব স্ট্রং দেখতে পাচ্ছি মানে সোসাইটিতে। তারা যখন একা থাকে বা তারা যখন নিজের ভেতরে নিজে থাকে, তাদের ইন্টারনাল প্রচুর দ্বন্দ্ব, কনফ্লিক্ট, তারা যে নিজেদের কাছে নিজে কত কি পরিমাণ ভালনারেবল, ওই ব্যাপারগুলো কিন্তু ওইখানে উঠে আসছে। আমরা আমাদের আলোচনা আবার ফিরে যাচ্ছি গল্পকার আবু সাঈদ হান্নানের কাছে। আমি তার কাছে জানতে চাইব, তিনি তো বেশ কিছু ছোট গল্প লিখেছেন এবং অনেক বেশি ফেমাস গল্পগুলো, তার গল্পগুলো সম্পর্কে কিছু বলুন। তিনি অনেকগুলো গল্প লিখেছেন, বিশেষ করে তার যদি আপনার হিলস লাইক হোয়াইট এলিফ্যান্ট এটার দিকে তাকাই, কিংবা ওল্ডার সোমের দিকে তাকাই, কিংবা ইন্ডিয়ান ক্যাম্পের দিকে তাকাই, অথবা দ্য হিস্ট্রি শর্ট হ্যাপি হিস্ট্রি অফ দ্য ফ্রান্সিস ম্যাকমারাম, এগুলোর দিকে তাকাই, এগুলোর মৌলিকত্ব হলো যে মানে জীবনকে তিনি জীবনের এই যে দান্দিকতা, বিশেষ করে বিংশ শতকের নরনারীর এবং চারিত্রিক যেই অসামঞ্জস্যগুলো, যেগুলো মানে দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না, বলতে পারছি কিন্তু হজম করতে পারছি না, এই বিষয়গুলি তিনি খুব সহজে তুলে আনছেন। যেমন আমরা হিলস লাইক হোয়াইট এলিফ্যান্টের দেখি, দুইজন নরনারী ইয়েতে বসে আছেন, স্টেশনে বসে আছেন, কিন্তু কেউ কাউকে ভালোবাসছেন কিংবা ঘৃণা করছেন সেটা বলতে পারছেন না। আবার দেখা যাচ্ছে তারা প্রেগনেন্ট হচ্ছে, কিন্তু তাদের গর্ভপাত হবে সেটাও একজন আরেকজনকে বলতে পারছেন না। এই বিষয়গুলো তিনি খুব ছোটোভাবে হলেও গভীরভাবে উপস্থাপন করেছেন। আবার ইন্ডিয়ান ক্যাম্পে যদি আমরা দেখি, যেমন এখানে তার বাবা বলা হয় যে তিনি ডাক্তার ছিলেন, তিনি ইন্ডিয়াতে আসলেন এবং তার বাবা ডাক্তার ছিলেন এবং ইন্ডিয়ার একদম মানে প্রান্তিক একটা এলাকায়, যেখানে চলে গেলেন নৌকাত করে, তাকে নিয়ে গেল একটা মহিলার ডেলিভারি করানোর জন্য। ওখানে আমরা দেখতে পাই যে মহিলার ডেলিভারি হয়, কিন্তু মহিলা ওই আরেকটা শিশুর চাচা মহিলাটাকে মারে এবং আত্মহত্যা করে। এবং এখানে যে শিশু মনস্তত্ত্ব তিনি ফুটিয়ে তুলেছেন, এবং থার্ড অ্যাঙ্গেলে বলতে গেলে এই শিশুটাই আর্নেস্ট হেমিংওয়ে। এবং তিনি তার বাবার দেখা গেছে গল্পের বিপরীত পিঠে যদি আমরা তাকে অপরপৃষ্ঠে, তাহলে সে তার বাবার সাথে নৌকাত করে গেছে এবং গিয়ে সে বিষয়টা দেখেছে। অন্যান্য গল্পগুলোতে যদি আমরা দেখি, তাহলে সমগ্র বিষয়গুলোতে তিনি যৌনতা, তার একাকিত্ববোধ এবং বিংশ শতকের যে ইয়েটা আমরা যেটাকে বলি জীবনের মিথস্ক্রিয়াটা,
এটাকে তিনি তুলে আনতে চেষ্টা করেছেন। এবং এর সাথে বিশেষ করে উনি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে রিলেট করেছেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি একজন ইয়েতে মাসুদ ভাই বলেছেন তিনি ছিলেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন, এবং সে তার ওখানে তার নাম আছে ফ্রেডরিক হেনরি, এবং তিনি ব্রিটিশ নার্স ক্যাথরিন পার্কলের সাথে প্রেমে যুদ্ধ আবদ্ধ হন, এবং শেষ পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু ওই আবার তাদের বিয়ে হয় না, এবং লাস্ট পর্যন্ত ক্যাথরিন তার কাছে চিঠি লেগে যায় সে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছে। কিন্তু এই এটাকে আবার আমরা দেখতে পাই তার অন্য উপন্যাসে হ্যাভ এবং হ্যাভ নট উপন্যাসটাতে, যেটা কি পাইছি কি পাই নাই। এটাতে যে আপনার কিউবান জেলেদের জীবনকে মানে তিনি গল্পের ছলে মানে একদম অজপাড়া গায়ের মানে জেলেদের যাদের শিক্ষা নাই, তাদের খাবারের নিশ্চয়তা নেই, কিন্তু সেটা তুলে আনছেন তিনি। আবার অন্য গল্পগুলোতে যদি আমরা দেখি তার বিশেষ করে তার শর্ট হ্যাপি হিস্ট্রি অফ দ্য ফ্রান্সিস ম্যাকলন, এখানেও সেম একই কথা। এখানেও তিনি সেই চর্বিতে চর্পণ করেছেন একই বিষয়গুলো, এবং ম্যাক্সিমাম গল্প এবং উপন্যাসে যদি দেখি তার কথা বলেছেন কম, কিন্তু ওই রহস্য দিয়েছেন বেশি, কিংবা চরিত্র। এবং তার অন্যতম আরেকটা বিষয় হলো যে তিনি চরিত্রের মানে বাহুল্য করার নেই। চরিত্র তার ম্যাক্সিমাম গল্প উপন্যাসে অল্প চরিত্র, একজন দুইজন চরিত্র, নায়ক নায়িকা, কিংবা কোনো ক্ষেত্রে সিঙ্গেল চরিত্র দিয়ে তিনি একই ঘটনাকে বারবার রিলেট করছেন, কিংবা উপন্যাসেও একাধিক চরিত্র নেই, খুব কম চরিত্র দিয়েছেন। ওই যে অর্থভিত্তির পাঞ্চলতাটা এনেছেন। এবং এক্ষেত্রে তিনি তার আরেকটা উপন্যাসের সাথে আমাদের আল মাহমুদের যদি আমরা ইয়েটা ধরি, কাবিলের বর্ণ উপন্যাস, সেখানেও দেখা গেছে যুদ্ধ শেষ হয় কিন্তু ওমরের প্রেমিকা বাংলাদেশে থেকে যায়, সে পাকিস্তানেও চলে যায়। এবং সেম তার ইয়েতে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাটা যদি আমরা ধরি, সে ইয়ে করে আমেরিকায় চলে আসে যুদ্ধ শেষে, কিন্তু সে তার নায়িকাকে পায় না। এটা এখানে আরেকটা বিষয় ছোটো যদি আমি রিলেট করি, সেটা হলো যে সে তার মার কাছ থেকে এবং বাবার কাছ থেকে যে বিষয়টা অর্জন করেছে, মার কাছ থেকে তার বাবার কাছ থেকে যে প্রকৃতিপ্রেমীটা কিংবা অরণ্যের কাছে যাওয়া, আবার মার কাছ থেকে ছোটোকালে সে সঙ্গীত শিখেছে, তো শেষ পর্যায়ে গিয়ে সঙ্গীতের প্রতি তার বিরক্তিভাব চলে এসছে, এবং সেইটা নিয়ে তার মার সাথে তার দ্বন্দ্ব হয়, তার মার সাথে সে পৃথক হয়ে যায়। এবং এটা সে তার এই যে একাকিত্ব বা আপনজনের সাথে সরে যাওয়া, এটা সে থার্ড অ্যাঙ্গেলে অন্য চরিত্রের মাধ্যমে এটা তুলে আনে, এবং তার নিজেকে মানে তৃতীয় পক্ষ হিসেবে উপস্থাপন করে। আমি এবার অধ্যাপক মাসুদের কাছে আসব। তার গদ্যনীতি নিয়ে অনেকেরও প্রশ্ন আছে। হ্যাঁ, তার সারল্য গদ্যরীতিকে নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করে যে এইটা কতটুকু সাহিত্যকে মানসম্পন্ন, বা সাহিত্যের সারল্যকে কোনো দোষের। তার সাহিত্যের মান নিয়ে যারা প্রশ্ন করে আর কি, তাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে যে তার ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির জন্য উনি 1954 সালে নোবেল পুরস্কার পাইছিলেন। এখন নোবেল পুরস্কারকে আমরা ধরেন যে একটা কি একটা মানদণ্ড হিসেবে দেখতেছি না, কারণ লিও টলস্টয় নোবেল পুরস্কার পান নাই। হ্যাঁ, তো এখন আর্নেস্ট হেমিংওয়ের গদ্যরীতির মানে মূল যে বিষয়টা, উনি যে থিওরিটা দিয়েছেন, হান্নান ভাই একটুখানি বলছেন, সেটা হচ্ছে যে আইসবার্গ থিওরি। তো আইসবার্গ থিওরিটা কি? আইসবার্গ থিওরিটাকে কেন আইসবার্গ বলা হয়? কারণ আপনি যে আইসবার্গটা আমরা দেখতে পাই সমুদ্রে ভাসতেছে, সেটা যে ভাসমান অংশটা খুব অল্পই দেখতে পাই, তার বিশাল অংশটা মূলত 20% উপরে দেখা যায়, বাকি 80% কোথায়? পানির নিচে, যেটা দেখা যায়। তাইলে আর্নেস্ট হেমিংওয়ের বিষয়টা, ওর আইসবার্গ থিওরির মূল কথা হচ্ছে যে কিছু ইনফরমেশন দর্শককে দিব, আর কিছু ইনফরমেশন দর্শকের কাছ থেকে কি গোপন রাখবো। এবার দর্শকের দায়িত্ব হচ্ছে, পাঠকের দায়িত্ব হচ্ছে ওই যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলোকে যোগ বিয়োগ করে, যে ইনফরমেশনগুলো দেওয়া হয় না সেগুলো বের করে নেবে। তাহলে এই ওনার গদ্যরীতির মূল বিষয়টা হচ্ছে যে পাঠক শুধুমাত্র কি বৈশা বৈশা পড়বেই না, পড়ার সাথে সাথে পাঠককে তার মানে মানে সক্রিয় এই প্রসেসটার মধ্যে, এই সাহিত্যিক প্রসেসটার মধ্যে তাকে একটা সক্রিয় অংশগ্রহণ লাগবে। যদি আমাদের এখান থেকে উদাহরণটা নিই, তাইলে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যচিন্তা বলে একটা প্রবন্ধ আছে সম্ভবত, ওইখানে উনি হচ্ছেন যে ওই সময়কার যারা নাট্যকার, নির্দেশক, নাটক লিখেন, তাদের একটা সমালোচনা করছেন যে এইভাবে যে আমাদের যারা নাট্যকার আছে বা নির্দেশক আছে, তারা ভাবেন যে দর্শকের কোনো কল্পনা শক্তি নাই, এবং যার কারণে তাদের লিটারেচারের মধ্যে এবং তারা যে পারফর্মটা করেন, যে সেট আপটা দেন, ওইখানে তারা সকল ইনফরমেশন দর্শককে দেখাই দিতে চান। কিন্তু মানে তাদেরকে বুঝতে হবে যে দর্শকের একটা কল্পনা শক্তি আছে, এবং যখন একটা পারফরমেন্স চলবে তখন তাকে সেটা ব্যবহার করতে দিতে হবে। তার মানে সব কিছু বলা যাবে না, বলে না দিলে কিছু কিছু বাকি রাখলে দর্শক সেটা ফিগার আউট করবে। তো সেম থিং হচ্ছে যে আর্নেস্ট হেমিংওয়ের যে আইসবার্গ থিওরি,
ওই ক্ষেত্রে হচ্ছে কি যে উনি সব কিছু বলে দিবেন না, দর্শককে কি করতে হবে, মানে ফিগার আউট করার একটা সুযোগ দিতে হবে। এবং এইটাতে কি সুবিধা হয়, একটা গল্প যখন বলা হয়, ওই গল্পটা যখন আসলে 50 জন মানুষ পড়ে, 50 জন মানুষ 50 রকমভাবে গল্পটাকে কি ইন্টারপ্রিট করে, তাদের এক ধরনের সুযোগ থাকে আর কি। এই আইসবার্গ থিওরির ক্ষেত্রে বিষয়টা এইভাবে কাজ করে আর কি। ওই জন্য হচ্ছে যে উনার যে সেন্টেন্স প্যাটার্নগুলো হবে এগুলো খুব সরল হবে, এগুলো কোনো জটিল সেন্টেন্স হবে, যেহেতু উনি ইনফরমেশন গোপন করে ফেলতেছেন, কিছু ইনফরমেশন দিচ্ছেন, দর্শকের এখানে অ্যাক্টিভ পার্ট। এখন দর্শক যদি অনেক বেশি আলংকারিক শব্দ, ফিগার অফ স্পিচ, ওগুলোর দিকে দর্শকের মনোযোগ চলে যায়, তাহলে দর্শক এগুলোকে ফিগার আউট করতে পারবে না। সেই জন্য উনি খুব সরল বাক্যে উনার লেখাগুলো লিখছেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা এক এক সাহিত্যিকের এক এক রকমের অ্যাপ্রোচ, এটা উনার একটা অ্যাপ্রোচ। তিনি অনেক যেমন ফিকশন লিখেছেন, কিছু নন ফিকশনও তার আছে, তার নন ফিকশনগুলি নিয়ে কিছু বলেন, আত্মজীবনীমূলক। উনি পেশাগতভাবে জার্নালিস্ট ছিলেন, ওইটার জন্য তো প্রচুর ফিচার লিখছেন নিউজ পেপারের জন্য। সো ওইগুলোকে যদি বাদ দেয়, যদি সাহিত্যের জায়গা থেকে আসি, তাহলে মোটা দাগে বললে উনার আসলে নন ফিকশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডেথ অফ আফটারনুন নামে একটা বই, সেটা হচ্ছে স্পেনে যে ষাঁড়ের লড়াই হয় সেই ষাঁড়ের লড়াই নিয়ে। আরেকটা হচ্ছে যে উনি ওনার ওয়াইফ সহ প্রায় 1 মাসের মতো আফ্রিকায় একটা সাফারি পার্কে ছিলেন। সো ওই সাফারি পার্কের ইয়েটা টেলস ফ্রম আফ্রিকা এইরকম নামে একটা, এটা ওইটা আবার ভ্রমণ সাহিত্য টাইপের। আর ভ্রমণ সাহিত্য হইলেও ওইটার মানে লেখার ধরনটা ছিল যে উনি একটা ফিকশনাল ওয়েতে লিখছেন। আর আপনার যদি ওই ডেথ অফ দি আফটারনুনের কথা বলি, সেখানেও যেই স্পেনের যেই ষাঁড়ের লড়াইটা হয় সেটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যেরকম উনি টানছেন, ওইটার পাশাপাশি আসলে ওনার ব্যক্তিগত কিছু অবজারভেশন ওখানে যুক্ত করছেন। যে মানে উনি কিছু ফিলোসফিক্যাল কোশ্চেন সমাধান করার চেষ্টা করছেন নিজে নিজে আর কি। সেটা কীরকম, যে একটা মানুষ জানে যে এই ষাঁড়ের সামনে ও মারা যাইতে পারে বা অনেকে মারা যায়ও, কিন্তু তারপরেও একটা মানুষ কেন এটার সামনে দাঁড়ায়। সো ওই ধরনের কোশ্চেনগুলো উনি ওইখানে উপস্থাপন করছেন এবং উনি ওগুলোর এক ধরনের নিজের জায়গা থেকে কিছু সমাধান খোঁজার চেষ্টা করছেন। সো এই দুইটা নন ফিকশন আসলে উল্লেখযোগ্য। আমরা আমাদের আলোচনা আবার ফিরে যাচ্ছি গল্পকার আবু সাঈদ হান্নানের কাছে। হেমিংওয়ের গল্পগুলি এখনো কতটুকু তার আবেদন আছে? এখনো যথেষ্ট আবেদন রাখে, বিশেষ করে তার গল্পের যে আমরা শুরুতে বললাম, এই রবীন্দ্রনাথের যে ছোট ছোট কথা, ছোট ছোট গল্পগুলো বলায়, সাথে সাথে এগুলো প্রাণের কোথায় গিয়ে যেন আঘাত করে এবং নতুনত্বের জন্ম দেয়। তার প্রত্যেকটা ছোট গল্প আপনি দেখবেন যে ওই যে শুরুতে বললাম, তিনি বলেছেন কম, কিন্তু যে মাসুদ যেটা বললেন যে আইসবার্গের মতো ভিতরে অনেক কিছু দেয়। একটা গল্প পড়ে একটা উপন্যাসের প্লট চিন্তা করা যায়, একটা লাইন থেকে একটা গল্প তৈরি করা যায়। তো প্রত্যেকটা গল্পে গেলে আপনি এই ক্যারেক্টারগুলো পাবেন এবং তার এই গল্পগুলোর প্রত্যেকটা গল্প আলাদা আলাদা সিনেমেটিক ভ্যালু আছে, প্রত্যেকটাতে আপনি সিনেমাটোগ্রাফি করতে পারবেন, প্রত্যেকটা গল্পের সাথে জীবনের সংযোগ আছে। এবং বিশেষ করে তার এই যে ইয়াতে বললেন আফ্রিকায় সাফারিতে গেছেন, সেখানে কিন্তু ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট করেছিলেন। অ্যাক্সিডেন্ট করে কিন্তু তিনি মনোবল হারাননি, সেখান থেকে একবার ব্যাক করেছেন আফ্রিকা সে ভয়ঙ্কর জঙ্গল থেকে, এবং এটা তিনি লিপিবদ্ধ করেছেন। পাশাপাশি তার গল্পের যে ভাষা প্রয়োগ এবং অতিরিক্ত লম্বা শব্দের বাতুলতা নাই। তারপরে শব্দগুলো যেটা বলছেন যে মানে শব্দের গেঁড়াকলে দর্শককে দিয়ে এবং পাঠককে দিয়ে বাঁধার চেষ্টা করেন নাই, এবং খুব সহজ শব্দ দিয়েছেন, সহজ ব্যাকরণ দিয়েছেন, সহজ গ্রামাটিক্যাল থিওরি দিয়েছেন, যেটা সহজে পাঠককে আকৃষ্ট করে এবং একটা গল্প পড়ে পাঠক আরেকটা গল্পের প্লট নিজে নিজে তৈরি করতে পারে। এবং একটা গল্পের মধ্যে সে একটা বিশাল সিনেমাটোগ্রাফি দেখতে পায়, এবং এর মাধ্যমে সে হেমিংওয়ের মনোজগৎকে যেভাবে পড়ার চেষ্টা করতে পারে, পাশাপাশি হেমিংওয়ের গল্প পড়ার সাথে সে আফ্রিকাকে দেখতে পাচ্ছে, গল্প পড়ার পাশাপাশি সে ফ্রান্সকে দেখতে পাচ্ছে, গল্প পড়ার পাশাপাশি সে কিউবাকে দেখতে পাচ্ছে, স্পেনের ষাঁড়ের লড়াইকে দেখতে পাচ্ছে, পাশাপাশি সে আমেরিকার যে তথাকথিত বলবো না আমি, আমেরিকার যে চাকচিক্য এবং এর বাইরেও যে একটা অন্ধকার জগৎ আছে সেটাকে পাঠক আবিষ্কার করার চেষ্টা করতে পারছে। এবং তার গল্পগুলো পড়লে আপনি বুঝতে পারবেন না যেগুলো কি ইউরোপের চরিত্র নাকি আমেরিকার চরিত্র নাকি ভারতের চরিত্র। নামে হয়তো ফ্রেডরিক, বার্কলে, হেমিংওয়ে হতে পারে, কিন্তু তার প্রত্যেকটি আবেদন ভারতবর্ষের সাথে কিংবা আমাদের জলজ বাংলার মাটির চরিত্রের সাথে মিশে যায়, যার জন্য পৃথিবীর সব জায়গায় যারা পড়বে
যার নিজের ভাষায় অনুবাদ করে পড়বে, যার ইংরেজি ভাষা জানে, এবং তার পাশে অন্যতম একটা সহজ মানে গল্পগুলো পড়ার সহজ হলো যে আধুনিক ইংরেজিতে লেখা, পাঠকের জন্য বোঝাটা সহজ হয়ে যায়। যারা ন্যূনতম ইংরেজি জানে বা পড়তে পারে তাদের জন্য ইজি হয়ে যায়। অতএব আমি বলবো যে মানে হেমিংওয়ের গল্পের যে আবেদনটা, এটা চিরায়ত এবং ক্লাসিক্যাল ঢঙে মানে এটা এখন চলমান আছে, ভবিষ্যতে আবেদনটা চমৎকারভাবে থেকে যাবে। আমি মাসুদের কাছে যাব যে তার সাহিত্যগুলি পড়লে তার যুদ্ধ, জীবন এবং নিঃসঙ্গতা এই তিনটি প্রসঙ্গ প্রাধান্য হয়ে আসে। তিনি কি যুদ্ধকে এড়াতে চেয়েছেন, বা যুদ্ধের প্রতি কি তার কি একটি নেতিবাচক মনোভাব আছে? যেই সময় উনি জন্মাইছেন বা বেড়ে উঠছেন বা যে সময়টা উনি যাপন করছেন, সেই প্রেক্ষাপটটাকে আপনাকে বিবেচনায় রাখতে হবে। এই কোশ্চেনটা যখন করবেন, উনি প্রায় ওনার পক্ষে উনি দুইটা বিশ্বযুদ্ধ কি উনি এক্সপিরিয়েন্স করছেন, এবং ছোটোখাটো আরও স্প্যানিশ সিভিল ওয়ার সহ আরও অনেক রকমের যুদ্ধ উনি এক্সপিরিয়েন্স করছেন। সো ওই সময়ই যেই সময়টাতে ওনারা সাহিত্য চর্চা করছেন, জন্মাইছেন, বড় হয়েছেন, ওই সময়টা ছিল কিন্তু একটা যুদ্ধের সময়। এখন স্বাভাবিকভাবেই কি হবে যে কোনো বিবেকসম্পন্ন মানুষ সে কখনো যুদ্ধ চাইবে না, কিন্তু আবার যে বাস্তবতা, সেই বাস্তবতায় তাদেরকে কি করতে হয়, যুদ্ধে ঝাঁপাইয়েও পড়তে হয়। মানে যুদ্ধ না হওয়ার জন্য আবার কি লড়াইটাও করতে হয়। তাহলে ওই হেমিংওয়ের বিষয়টা আসলে ওই রকম। এখন উনি হয়তো যুদ্ধ চান না, কিন্তু পরিস্থিতিটা এরকম যে তাকে যুদ্ধ করতে হয়েছে, যার কারণে সামনে থেকে উনার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে যুদ্ধের ভয়াবহতাগুলোকে দেখার। এবং পরবর্তীতে হয়তো বা সাহিত্য চর্চার এটাও ওনার এক ধরনের ইন্সপিরেশন হইতে পারে যে উনি এটাকে একটা মাধ্যম হিসাবে নিছেন, যে মানে মানে ফেয়ারওয়েল টু আর্মস কিন্তু আসলে যুদ্ধের একটা উপন্যাস, কিন্তু ওইটা শুধু যুদ্ধকে দেখাইতেছে না, আসলে যুদ্ধের মধ্যে সিভিলিয়ানের লাইফ কিভাবে এফেক্টেড হয় সেটাও দেখাচ্ছে। আমরা আজকের এই সাহিত্য আলোচনায় আর্নেস্ট হেমিংওয়ের অনেক দিকগুলো উন্মোচন করলাম। আজকের অনুষ্ঠানে আপনাদের উভয়ের আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে।